সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। আজ প্রবাসী মুখের ৬৭২তম পর্ব প্রচার হচ্ছে। সাথে আছি আমি ইমরুল কায়েস। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব লেবানন পরিস্থিতি নিয়ে। লেবাননে আমাদের বিপুল সংখ্যক বাংলাদেশি রয়েছেন। আপনারা জানেন যে এই মুহূর্তে লেবাননে ইসরায়েল যে অভিযান পরিচালনা করছে তার কারণে আমাদের প্রবাসীরা হুমকির সম্মুখীন আছে। অনেকেই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তো তাদের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে আজ আলোচনার জন্য সংযুক্ত আছেন শাকিরুল ইসলাম, অভিবাসন বিশ্লেষক। আপনাকে বাংলাদেশ স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন বাবু সাহা, তিনি লেবানন প্রবাসী, সাংবাদিকতা করেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে আছেন রফিকুল ইসলাম, প্রবাসী, লেবানন প্রবাসী। আপনাদের সবাইকে বাংলা ভিশন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই বাবু সাহা আপনার কাছে জানতে চাইব যে এই মুহূর্তে লেবাননের পরিস্থিতি কেমন, আমাদের বাংলাদেশিরা কেমন আছেন, সেটি আসলে জরুরি, এটা আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ বাংলা ভিশনের প্রবাসী মুখে আমাকে যুক্ত করার জন্য। তো লেবাননে আজকে 2 সপ্তাহ ধরে তুমুল সংঘাত চলছে এবং এই সংঘাত ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে কিন্তু এই সংঘাতটা চলছে। এবং এই সংঘাতে কিন্তু বিশেষ করে লেবানন সেনাবাহিনীর কোনো অংশগ্রহণ বা এই দেশের সরকারও এটার সাথে জড়িত না, কিন্তু সংঘর্ষটা হচ্ছে শুধুমাত্র ইসরায়েল এবং হিজবুল্লাহ সংগঠনের মধ্যে। এবং এই সংঘাতের কারণে ইতিমধ্যে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে এবং দাহি অঞ্চল থেকে এবং যেসব এলাকায় ইসরায়েল আক্রমণ করেছে সেখান থেকে প্রায় অন্তত দূতাবাসের তথ্য অনুযায়ী প্রায় 3000-এর প্রবাসী বাংলাদেশি তারা নিরাপদ আশ্রয়ের জন্য তারা বৈরুতে ইতিমধ্যে বিভিন্ন আশ্রয় শিবিরে অংশগ্রহণ করেছে। এবং সেখানে বাংলাদেশ কমিউনিটি এবং বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বিশেষ করে তাদের বিভিন্নভাবে তাদের সাহায্য এবং সহযোগিতা করা হচ্ছে। আপনি জানেন যে লেবাননে এই মুহূর্তে লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি বাস করছে। লেবাননে করোনাকালীন সময়ে কিন্তু অনেক আনডকুমেন্টেড প্রবাসী তারা বাংলাদেশে চলে গিয়েছিল। পরবর্তীতে এই করোনার অবস্থা কাটিয়ে যখন লেবানন আস্তে আস্তে ঘুরতে শুরু করে তখন কিন্তু আবারও প্রায় 5 থেকে 6,000 প্রবাসী লেবাননে প্রবেশ করে। এবং বর্তমানে এই যুদ্ধের কারণে কিন্তু বিশেষ করে প্রায় লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। ইতিমধ্যে যেসব নিরাপদ জায়গায় তারা আশ্রয় নিয়েছে সেখানে তারা বিশেষ করে তাদের কর্ম নাই, অনেকে বেতন আনতে পারে নাই, অনেকে পাসপোর্ট আনতে পারে নাই, অনেকে আকাম আনতে পারে নাই। সবকিছু ফেলে জীবনের ভয়ে কিন্তু তারা এই নিরাপদ আশ্রয়গুলোতে তারা আশ্রয় নিচ্ছে। এবং সেখানে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংস্থা, সামাজিক এবং আঞ্চলিক সংগঠন তারা কিন্তু বিভিন্নভাবে সাহায্য এবং সহযোগিতা করছে। ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাস তাদের সামর্থ্য অনুযায়ী তারা এইসব সকল প্রবাসী বাংলাদেশিদের খোঁজ খবর নিচ্ছে, তাদেরকে আর্থিকভাবে সহায়তা করছে, খাবার দাবার দিচ্ছে। আইওবের যে মেডিকেল টিম আছে তারাও কিন্তু এই আশ্রয় শিবিরে থাকা বাংলাদেশিদের চিকিৎসা সেবা দিচ্ছে। এবং বাংলাদেশ দূতাবাস তারাও কন্টিনিউ বাংলাদেশ সরকারকে সবকিছু অবহিত করছে। এবং এই মুহূর্তে প্রবাসীরা যেটা সবচেয়ে বেশি দাবি তারা দেশে ফেরত যেতে চায়। তবে এই মুহূর্তে যে আনডকুমেন্টেড প্রবাসী যারা আছে তারা এই মুহূর্তে কিভাবে বাংলাদেশে ফেরত যাবে বা তাদের যাওয়ার জন্য কি কি ব্যবস্থা আছে সেটা কিন্তু একটি প্রশ্ন। এবং এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে বাংলাদেশ সরকারের সাথে তারা বিভিন্নভাবে কাজ করছে। তবে প্রবাসী বাংলাদেশিরা অনেকটাই আতঙ্কগ্রস্ত এবং তারা তাদের জন্য বাংলাদেশ সরকারের আরো সাহায্য এবং সহযোগিতা প্রয়োজন। বলেছেন যে অনেকেই ফেরত আসতে চায় এবং দূতাবাসের পক্ষ থেকে কি করবে সে বিষয়ে আমরা দূতাবাসের একজন আমাদের সাথে সংযুক্ত হওয়ার কথা আছে। যদি সংযুক্ত করতে পারি তাহলে আমরা সে বিষয়ে জানবো। আমরা রফিকুল ইসলাম আপনার কাছে জানতে চাইবো যে আপনি একজন প্রবাসী, আপনি দীর্ঘদিন ধরে লেবাননে আছেন, আপনার দৃষ্টিতে এখন পরিস্থিতি কেমন? এবং এই যে পশ্চিমাঞ্চলের কথা বাবু সাহেব বললেন সেখানে কি সংখ্যক বাংলাদেশি আছে জানা আছে কিনা? আর বিশেষ করে এখন সব থেকে বেশি সমস্যা হলো দক্ষিণ অঞ্চলগুলা চলমান আছে। এটা তারা প্রতিনিয়তই তারা এই হামলাটা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে ভৈরতের পাশে দাহি এলাকা বা ওই এলাকার আশেপাশগুলোতেও তারা হামলা চালাচ্ছে প্রতিনিয়তই। তো এই এলাকাগুলোতে এখন ঝুঁকিপূর্ণ ভাবে আছে। আর ওই দিক থেকে প্রবাসীরা বিভিন্ন শেল্টারে বা বিভিন্ন সামাজিক সংগঠন, দূতাবাস বা সহকারে অন্যান্য যারা সাধারণ প্রবাসীরা আছে তাদের মাধ্যমে তারা আশ্রয় কেন্দ্রে ভিড় জমাচ্ছে, আশ্রয় কেন্দ্রে তারা যাচ্ছে। তো ইতিমধ্যে লেবাননের দক্ষিণ অঞ্চলগুলো পুরোপুরি বিপজ্জনক, এখানে খুবই ঝুঁকিপূর্ণ একটা অবস্থাতে আছে। দক্ষিণাঞ্চলে বাংলাদেশিরা কি আছেন, মানে যারা প্রবাসী বাংলাদেশি, বা তাদের কি বলতে পারবেন যে কেমন সংখ্যক বাংলাদেশি দক্ষিণাঞ্চলে আছেন? আমরা যতটুকু জানতে পারি পুরো দক্ষিণ অঞ্চল মিলিয়ে বাংলাদেশ প্রায় 20,000-এর মতন বাংলাদেশি প্রবাসীরা বসবাস করতেন, মানে পুরোটা নিয়ে।
আচ্ছা। তো ওখান থেকে প্রায় অনেকে চলে আসছে, তো এখনো ওরকম প্রথম সপ্তাহের মতো আছে, তারা একটুখানি আছে। যেমন দক্ষিণ অঞ্চলে কিছু কিছু জায়গা আছে এখনো হামলার শিকার হয় নাই, তো দেখা যায় তারা ওইদিকে এখনো রয়ে গেছে। তো তারা আমাদের সাথে যোগাযোগ রাখছে যে তারাও ওই দিক থেকে আসার জন্য এরকম প্রস্তুতি নিচ্ছে যে যে কোনো সময় তারা এদিকে আসতে পারে। তো অধিকাংশ প্রবাসীরাই আমাদের এইদিকে চলে আসছে। তারা এখন ভৈরত সহ বিভিন্ন যে সেফ জোন গুলো আছে ওখানে তারা জি আশ্রয় জি, নিচ্ছে। বুঝতে পারছি বুঝতে পারছি। শাকিরুল ইসলাম, আপনি তো শুনলেন আমাদের লেবানন বর্তমান পরিস্থিতি এবং আমাদের প্রবাসীদের সম্পর্কে শুনলেন। আপনার কাছে জানতে চাইবে যে এই সমস্ত অবস্থা আসলে আমরা কি করে থাকি বা আমাদের কি করা উচিত? ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে যে যুদ্ধের দামামা আজকে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলকে কেন্দ্র করে আশেপাশের দেশগুলো, বিশেষ করে লেবাননের মতো দেশ, যেটা আসলে অভিবাসী অধ্যুষিত একটা দেশ। লেবাননে কিন্তু বিভিন্ন দেশের অভিবাসী জনগোষ্ঠী আছে, দীর্ঘদিন হলো তারা সেখানে থাকে। সুতরাং এটা সবগুলা দেশের জন্য এটা একটা উদ্বিগ্নের বিষয়। এবং আমরা যেটা জানি যে করোনা এবং তার আগে কিন্তু লেবাননের একটা অর্থনৈতিক সংকট ছিল, এবং সেই অর্থনৈতিক সংকটের কারণেও অভিবাসী কর্মী, বিশেষ করে বাংলাদেশের অনেক অভিবাসী কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা দেশে ফেরত এসেছে ইত্যাদি ইত্যাদি। সো এরকম একটা পরিস্থিতির মধ্যে যখন আবারও এরকম একটা যুদ্ধের অবস্থা তৈরি হলো, সেটা আসলে আমাদের অভিবাসী কর্মীদের জন্য অনেক বড় একটা আতঙ্কের বিষয়। এবং আপনি যেটা বলছিলেন যে এই ধরনের পরিস্থিতি আসলে কি করা যায়, সেই ক্ষেত্রে আমার যেটা মনে হলো যে 2011 সনে যখন লিবিয়াতে যুদ্ধ শুরু হয় এবং সেখানে প্রায় 40,000 বাংলাদেশি শ্রমিক সেখানে কাজ করছিল, এবং তাদের মধ্যে প্রায় 38,000 বাংলাদেশি শ্রমিককে দেশে ফেরত আনা হয়েছিল, এবং অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং সুশৃঙ্খলভাবে, আমি যেটা বলবো। সুতরাং আমাদের একটা বড় অভিজ্ঞতা আছে, এবং সেখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন IOM যেটা। সংস্থা যৌথভাবে এই প্রক্রিয়াটা হাতে নিয়ে মানে খুবই সুন্দর সুশৃঙ্খলভাবে ফেরত এনেছিল। এবং আমরা ওকাপ গ্রাসরুট অর্গানাইজেশন হিসেবে কারিতাস ইন্টারন্যাশনালের সহযোগিতায় আমরা তিউনিসিয়াতে গিয়েছিলাম, প্রায় 1 মাস থেকেছিলাম, শুধুমাত্র এই কারণে যে যখন লিবিয়া থেকে প্রচুর মানুষ তিউনিসিয়াতে আসছিল, একেবারে সর্বশান্ত হয়ে, আতঙ্কগ্রস্ত হয়ে, মানে খুবই চরম একটা দুর্দশার মধ্য দিয়ে, এবং সেখানে তিউনিসিয়ার যে মাঠে তাদেরকে ক্যাম্প করে রাখার ব্যবস্থা হচ্ছিল, সেখানে ভাষাগত একটা সমস্যা ছিল, এখানে কালচারাল একটা ডিফারেন্স থাকার কারণে একটা সমস্যা হয়েছিল। সেখানে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছিল বাংলাদেশিদের মধ্যে যে পারলে একদিনের মধ্যে তাদেরকে কিভাবে দেশে ফেরত আনা যায়। সুতরাং সেটা নিয়ে হট্টগোল হচ্ছিল, চিৎকার চেঁচামেচি, এবং এটা নিয়ে আরো দেশ সভাপতি তারা শঙ্কায় থাকে। সুতরাং তাদেরকে কিভাবে তথ্য দিয়ে, পরামর্শ দিয়ে, তাদেরকে শান্ত রেখে একটা নিয়মের মধ্য দিয়ে দেশে ফেরত আনা যায়, সেই জায়গাটাতে ওকাপের জায়গা থেকে আমি এবং আমাদের নির্বাহী পরিচালক প্রায় 1 মাস কাজ করেছিলাম, এবং অনেকটা ঝুঁকির মধ্যে কাজ করেছিলাম যে তারা আসার জন্য প্রচন্ড রকমের বিদ্রোহ করে, এবং একসময় তারা আমাকে উঠিয়েও নিতে চায়, যদিও সেনাবাহিনী বা তিউনিসিয়ার সেনাবাহিনী আমাকে রক্ষা করেছিল সেই যাত্রায়। বাট আমি যে জায়গাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের খুব পূর্ব অভিজ্ঞতা আছে এবং সুশৃঙ্খল ভাবে ফেরত আনার একটা অভিজ্ঞতা আছে। সুতরাং সেই অভিজ্ঞতাটাকে আসলে কিভাবে কাজে লাগানো যায়, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে যে কথাটা বাবু ভাই বলে গিয়েছিলেন, সেটা হচ্ছে যে লেবাননে কিন্তু প্রচুর পরিমাণে আনডকুমেন্টেড অভিবাসী কর্মী আছে, যাদের কোনো কাগজপত্র নেই, তাদের তো তাহলে আর ক্ষেত্রে একটা সমস্যা, বা কি মানে কিভাবে যাদের লিগ্যাল কোনো কাগজপত্র নাই, বা বাবু সাহেব বলছিলেন যে অনেকে জীবনের ভয়ে পালিয়ে আসার সময় বা আশ্রয় কেন্দ্রে আসার সময় তারা কিন্তু তাদের যে পাসপোর্ট বা অন্যান্য কাগজপত্র সেগুলো কিন্তু ফেলে রেখে আসতে হয়েছে। এক্স্যাক্টলি, মানে সেটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে যে ইসরায়েলের সাথে যে যুদ্ধ হচ্ছে, অফিসিয়ালি বলা হচ্ছে সেই যুদ্ধটা হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে, এবং এইখানে লেবানন সরকারের সম্পৃক্ততা নেই। এবং এই জায়গাটাতে যেটা একটা সমস্যা তৈরি হয়েছে বিশেষ করে অভিবাসী কর্মীদের ক্ষেত্রে, সেটা হচ্ছে লেবানন সরকার কিন্তু এখনো সরকারিভাবে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করে নাই, এবং একই কারণে যেটা হচ্ছে যে এই যে তাদের দেশে প্রচুর পরিমাণে অভিবাসী কর্মী আছে, তারা
কিভাবে ফেরত যাবে বা এই জরুরি পরিস্থিতিতে তাদেরকে কিভাবে ফেরত পাঠানো হবে, তাদের কোনো রোল থাকবে কিনা, বা যে দেশগুলাতে শ্রমিক জি যাচ্ছে মানে আছে যে দেশগুলোর পক্ষ থেকে সেই সরকারের ভূমিকাটা কি হবে সেটা জি কিন্তু এখন জি পর্যন্ত শাকিল ভাই ওইভাবে আপনার কাছে আবার আসবো। আমি একটু বাবুশার কাছে আবার একটু জানতে চাইবো। বাবুশা, এই যে যারা বলছেন যে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে, এটা কি আসলে আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে যে কোন কোন এলাকা ঝুঁকিপূর্ণ, এবং আশ্রয় কেন্দ্রগুলো আসলে মূলত কোথায় খোলা হয়েছে, এবং এই আশ্রয় কেন্দ্র যে সমস্ত জায়গায় খোলা হয়েছে সেগুলো কি নিরাপদ? এই মুহূর্তে লেবাননের বিশেষ করে যে নিরাপদ এলাকাগুলোতে যেখানে হিজবুল্লাহর কার্যক্রম নাই, সেসব এলাকাতে মূলত আশ্রয় কেন্দ্রগুলো সেখানে বাংলাদেশিরা তৈরি করেছে। বিশেষ করে লেবাননের দক্ষিণাঞ্চলে যে সাইদা যে জেলা শহর আছে, সেখানে একটি আশ্রয় কেন্দ্রে প্রায় 2.5 শতাধিক বাংলাদেশি সেখানে আশ্রয় নিয়েছে। কিন্তু আমার দৃষ্টিতে মনে হয়, যদিও সাইদা জেলায় আমি গত রবিবারে নিজে গিয়েছি সেখানে, কিন্তু পরিবেশ এখানকার জীবনযাত্রা স্বাভাবিক ছিল, কিন্তু তারপরও যেহেতু এটা লেবাননের দক্ষিণাঞ্চলে, সেহেতু কিন্তু অনেকটা ঝুঁকির মধ্যে রয়েছে বলে আমি মনে করি। তাছাড়া বৈরুতের আশেপাশে যে সকল মুকাল্লেস, জুনি, সাইদা, আদোনিস আশ্রয় শিবিরগুলো, সেগুলো এখন পর্যন্ত নিরাপদ আছে। আর বৈরুত কি নিরাপদ আছে? মানে রাজধানী শহরে আমরা তো এর আগে দেখলাম যে রাজধানী শহরেও তো আক্রমণ হয়েছে, বিমান হামলা হয়েছে। আক্রমণ এই মুহূর্তে সংঘাতটা হচ্ছে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে, এবং সেই ক্ষেত্রে যদি তাদের টার্গেটে হিজবুল্লাহর কোনো নেতা যদি কোনো ফ্ল্যাটে লুকিয়ে থাকে, এবং সেটা যদি হিজবুল্লাহ তাদেরকে টার্গেট করে বিভিন্ন জায়গায় আক্রমণ করতে, এবং সেই আক্রমণটা কিন্তু বড় ধরনের আক্রমণ না, ছোট আক্রমণ, কিন্তু তারা টার্গেট তাদের মিস হচ্ছে না। তারা মোটামুটি এইসব ফ্ল্যাটে আক্রমণ করে তাদের সেই মোস্ট ওয়ান্টেড বা যে পার্সন আছে তাদেরকে কিন্তু হত্যা করে। কিন্তু অন্যান্য যে এমনিতে বৈরুতের, আপনি যদি বৈরুত থেকে যেদিকে যান, মোটামুটি অবস্থা স্বাভাবিক এবং মানুষ মোটামুটি নিরাপদ ভাবে চলাফেরা করছে। কিন্তু লেবাননের দক্ষিণাঞ্চল থেকে প্রায় 1 লাখ স্থানীয় নাগরিক তারা কিন্তু এই বৈরুতে আশ্রয় নিচ্ছে, এবং তারা আশ্রয় কিন্তু এই বৈরুতের মধ্যে নিয়েছে। আপনি বৈরুতের আশেপাশে যে কোনো এলাকায় যাবেন, সবকিছু স্বাভাবিক জীবনযাপন করছে। প্রবাসী বাংলাদেশিরা যারা বৈরুতে থাকে তারাও কিন্তু স্বাভাবিকভাবে কাজকর্ম করছে, বেতন পাচ্ছে, তারা আসছে যাচ্ছে। কিন্তু তাহি এলাকা এবং লেবাননের দক্ষিণাঞ্চলে যে সকল প্রবাসী ছিল, তারা কিন্তু এখন বিপদগ্রস্ত, তাদের কাম নেই, কর্ম নেই, এবং তারা আশ্রয় শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে। বাবুশা, কোনো হতাহতের খবর কি আপনারা পেয়েছেন? মানে কোনো বাংলাদেশি প্রবাসী যারা আছেন এ পর্যন্ত কেউ কি হতাহত হয়েছে, এরকম কোনো খবর কি পাওয়া গেছে নাকি? দূতাবাসের তথ্য মতে এখন পর্যন্ত 5 জন বাংলাদেশি আহত হয়েছে, এবং তারা সাময়িকভাবে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তারা ইতিমধ্যে যার যার অবস্থানে ফিরে গিয়েছে। তবে সাইদাতে একজন প্রবাসী, হাসান নামে একজন প্রবাসী আছে, যার বাড়ি কুমিল্লা চাঁদপুর। তিনি ঘুমার আঘাতে তার সারা শরীর ঝলসে গেছে, এবং ইতিমধ্যে সে লেবাননের নাবাতি এলাকায় কাজ করতো। ওইখানে সে ইসরায়েলি আক্রমণের শিকার হয়ে বর্তমানে সাইদা একটি আশ্রয় শিবিরে সেখানে সে চিকিৎসা নিচ্ছে। আচ্ছা, এটা কি দক্ষিণাঞ্চলের মধ্যে? হ্যাঁ, দক্ষিণাঞ্চলের মধ্যে। কিন্তু আমি মনে করি যে সাইদার যে দক্ষিণাঞ্চলের যে আশ্রয় শিবিরটি রয়েছে 2.5 শতাধিক, যদিও এখনো ঝুঁকিপূর্ণ না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে পরবর্তীতে যদি ইসরায়েল ব্যাপকভাবে আক্রমণ শুরু করে, তাহলে এই সাইদা জেলার যে বাংলাদেশিরা আছে বা এই আশ্রয় শিবিরটা আছে, সেটাও ঝুঁকির মধ্যে পড়তে পারে। তবে এই মুহূর্তে ঝুঁকিমুক্ত আছে। আচ্ছা, আপনার কাছে আবার আসবো। শাকিরুল ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশিদের মধ্যে আমরা একটা টেন্ডেন্সি আমরা দেখি, যেটা আমরা সুদানের ক্ষেত্রে আমরা দেখেছি, যে অনেকেই কিন্তু ফেরত আসতে চান না, কারণ এখানে তো বিশাল অঙ্কের একটা টাকা খরচ করে তারা বিদেশে গেছেন, গিয়ে থাকেন। তো সেই কারণে কিন্তু তারা মানসিকতাটা এরকম থাকে যে আচ্ছা দেখি পরিস্থিতি কি হয়, কি অবস্থা দাঁড়ায়, এরকম কিন্তু আমরা দেখে থাকি। অনেকে কিন্তু ফেরত আসতে চান না। এটা একটা সত্য ঘটনা যে বাংলাদেশি শ্রমিক তারা অনেক টাকা ঋণ করে আসলে বিদেশে যায় একটা সুন্দর ভবিষ্যতের জন্য। সুতরাং কোনো দুর্ঘটনার কারণে, কোনো দুর্যোগের কারণে যদি তাদেরকে ফেরত আসতে হয়, তাহলে সেটা তাদেরকে আসলে এক ধরনের ঋণ দাসত্বের মধ্যে ঠেলে দেয়, তাদেরকে ঋণ বন্ধাত্বের মধ্যে ঠেলে দেয়। সুতরাং সেই কারণে অনেক সময় বাংলাদেশি অভিবাসী কর্মী যারা আছে তারা কিন্তু ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়েও তারা থেকে যাওয়ার চেষ্টা করে, এবং যেটা আমরা দেখেছিলাম লিবিয়ার ক্ষেত্রে দেখেছিলাম, আপনি যেটা সুদানের কথা বললেন যে তারা আসলে আসতে চায় নাই, এবং এই ঘটনাটা হয়তো এই ক্ষেত্রেও হবে। কারণ আমি জানি যে যারা গিয়েছে তাদের অনেকেই অনেক টাকা খরচ করে গিয়েছে। আমার সাথে কথা হচ্ছিল একজনের প্রায় 8 লক্ষ টাকা খরচ করে সে লেবাননে গিয়েছে, কারণ সে এর আগেও লেবাননে ছিল
অর্থনৈতিক কারণে, মন্দার কারণে তাকে ফেরত আসতে হয়েছিল। সুতরাং তার একটা নেটওয়ার্ক আছে সেখানে এবং সেখানে যেতে চায়। সো এই জায়গাটাতে এখন যে বিষয়টা যেটা বাবু ভাই বলছিলেন হয়তো অনেক জায়গায় আ আ আ স্বাভাবিক আছে। কিন্তু ঠিক এই মুহূর্তে আমার কাছে একটা টেক্সট আসছে জি। লেবাননে অবস্থিত একটা বেসরকারি সংস্থা আমল অ্যাসোসিয়েশন। আমি তাদের সাথে যোগাযোগ করছিলাম যে তারা আসলে কেমন আছে বা কি অবস্থা, এবং উনি যেটা বলছিলেন আমাকে যে লেবাননের আসলে কোনো জায়গায় এই মুহূর্তে নিরাপদ না, এবং তাদের যে কর্মী বাহিনী আছে তাদের কিন্তু একেবারে লেবাননের প্রত্যন্ত অঞ্চলে তাদের আ আ আ অফিস আছে যার মাধ্যমে তারা আচ্ছা। অভিবাসী কর্মীদের সহযোগিতা করে থাকে। এবং উনি যেটা বললেন যে তাদের যারা কর্মী আছে মাঠ পর্যায়ে তারা নিজেরাও আসলে আ আ বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে ডিসবার্স হয়ে গেছে বিভিন্ন যোগাযোগটা ঠিকমতো যোগাযোগ করতে পারছে না। এক্সাক্টলি, এবং তারা নিজেরাই একটা বিপদের মধ্যে আছে। সুতরাং তারা চেষ্টা করছে অভিবাসী কর্মী বা যারা কমিউনিটি যারা আছে তাদেরকে সাপোর্ট করার জন্য, কিন্তু তাদের নিজেদের জীবনের আশঙ্কা অনেক বেশি, এবং সেক্ষেত্রে তাদের পক্ষে হয়তো এই সহযোগিতাটা বেশি দিন চালানো সম্ভব হবে না। সুতরাং সেই অবস্থায় বাংলাদেশি অভিবাসীরা কি করবে? আ আমার যে জায়গাটা, আমি আবারও লিবিয়া যুদ্ধের কথা যদি বলি, যে সেখানে যেটা ছিল যে লিবিয়ার পাশে একটা আ দেশ ছিল যেটা তিউনিসিয়া, এবং সেখানে প্রায় শান্তিপ্রিয় ছিল, এবং অন্যদিকে ছিল আ ইজিপ্ট অথবা মিশর, সেখানেও যুদ্ধ ছিল না। সুতরাং সেই ক্ষেত্রে একটা যেটা ছিল জি। এক্সিট হওয়ার একটা সুযোগ ছিল, যে ঠিক আছে আমি লিবিয়া থেকে বের হয়ে তিউনিসিয়াতে যাচ্ছি অথবা আমি মিশরে চলে যাচ্ছি। আমরা জানি না আসলে যুদ্ধটা আসলে কতটুকু বিস্তৃত হবে এবং সেখানে আসলে আদৌ আমাদের থাকা সম্ভব হবে কিনা, বা আমাদের অভিবাসীদের কতটুকু বিপদের মধ্য দিয়ে যেতে হবে। আমি যে কথাটা স্মরণ করতে চাই যে এই যুদ্ধটা বা ইসরায়েলের সাথে ফিলিস্তিনের যে যুদ্ধটা, এবং তখনও কিন্তু এই লেবাননের সাথেও কিছুটা ছিল, প্রায় ১ বছর আগে শুরু হয়েছিল, এবং সেখানেও তখন যে কথাটা হচ্ছিল এবং তখন সরকারিভাবে যে প্রস্তুতিটা ছিল সেটা হচ্ছে যে একমাত্র এক্সিট পয়েন্ট হচ্ছে লেবানন থেকে খুব সহজে সাইপ্রাস, ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র, সেখানে তাদেরকে আসলে ফেরত আনা যাবে, এবং সেখান থেকে হয়তো কিন্তু নৌপথে তাদেরকে আসলে কিভাবে অন্য দেশে, এবং বাংলাদেশ নৌবাহিনী কিন্তু সাইপ্রাস সেখানে কিন্তু সাইপ্রাস কি গ্রহণ করবে? মানে সেটা কি সম্ভব না, হবে? সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন, এবং সেখানে বাংলাদেশ সরকারের একটা বড় ধরনের নেগোসিয়েশন এখানে কাজ করতে হবে, যে সাইপ্রাসকে এই বিপদের মুহূর্তে তাদেরকে আশ্রয় দেওয়া এবং সেখান থেকে যেন পর্যায়ক্রমে বাংলাদেশীদেরকে আবার ফেরত আনা যায়, সেটা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ সরকারে যারা আছেন তাদের একটা জি। বড় ধরনের ভূমিকা এখানে পালন করতে হবে, যেটা আমার বিশ্বাস। এবং এই পরিস্থিতিতে হয়তো অনেকেই সহযোগিতা করতে চাইবে, কিন্তু সেই জায়গাটাতে আপনি যেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদেরকে কখন ঘটবে, ঘটার পরে আমি উদ্যোগ জি, নিব, সেই আশা বসে না থেকে আসলে এখনই নেওয়া উচিত। শাকির ভাই আবার আসবো। শাকির ভাই আবার আসবো। রফিকুল ইসলাম কি শুনতে পাচ্ছেন আমাকে? এই মুহূর্তে আমি যেই অবস্থানে যেই এলাকাতে অবস্থান করতেছি, হামরা এলাকাতে, তো এটা হামরা এলাকাতে আপাতত প্রথম কয়েকদিন তেমন সমস্যা ছিল না, তবে এখন আমরা বর্তমানে যে সমস্যাটা ফেস করতেছি সেটা হলো এখানে বিপুল সংখ্যক হিজবুল্লাহর যে সংগঠনের যে যারা সমর্থক তারা এসে এখানে বসবাস করতেছে। আমার আচ্ছা। বাসাতে এখানে এই আশেপাশে পুরোটাই তারা দখল করে রাখছে, এবং এখানে আহ আগে আমরা এরকম কোনো অবস্থা দেখিনি যে এতগুলা লোক হামলার মধ্যে বসবাস করতেছে। বর্তমানে যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে রাত বা দিন, এখন এখানে দেখা যাচ্ছে মানুষ গাড়ির এমন ভাবে পার্কিং পর্যন্ত করা হয় যেমন আমরা রাস্তায় চলাফেরা পর্যন্ত করতে পারি না। আর এখন একটা সিচুয়েশন তৈরি হয়েছে এখানে, মানে আমরা যারা এই এলাকাতে বসবাস করি আমাদের মধ্যে এখন করতেছেন যে কোনো মুহূর্তে আমাদের এখানে একটা হামলা হতে পারে। কেননা এই জন্যই মনে হচ্ছে যে এখানে বিপুল সংখ্যক হিজবুল্লাহ বা শিয়া সংখ্যক যারা আছে তারা এখানে অবস্থান করতেছে। আমরা এখন নিজেরা বলতে পারি না যারা প্রবাসীরা আছি যে এখানে কোনো বড় ধরনের নেতা বা কোনো কেউ আসছে আশ্রয় নিছে। এখানে ভিআইপি হোটেল বা ভিআইপি বিল্ডিং গুলো আছে, এখানে মানুষ এসে আশ্রয় নিছে। তো সেই ক্ষেত্রে আমার যারা এই এলাকার প্রবাসী গুলো আছি, তো এই এলাকার প্রবাসীরা অনেক আতঙ্কের মধ্যে। পাশাপাশি আমরা বিগত ৩-৪ দিন দেখছি এই এলাকাতে যে ইসরায়েলি ড্রোন গুলো আছে, তো এগুলা এখান দিয়ে ঘোরাফেরা করতে, তো অনেক সময় নিয়ে তারা ঘোরাফেরা করে পুরোটা এলাকা ড্রোন দিয়ে তারা পরিচালনা করতেছে এখানে কিছু আছে কিনা। তো আমরা এগুলো গত 3 দিন যাবত দেখছি, তবে আপনারা কি দূতাবাসের সাথে যোগাযোগ করছেন? হয় নাই বা এখনো পর্যন্ত কোনো আমরা নিউজ পাইনি। তবে আমাদের হামরার পাশেই গত রাতে 2টা জায়গায় হামলা হয়, আমাদের খুবই নিকটে। তো এতে আমরা আরেকটু আতঙ্কের মধ্যে পড়ে গেছি, যেহেতু ওই এলাকাগুলা শিয়া ওখানে থাকার কারণে যে এলাকাতে হিজবুল্লাহ সংগঠনে যারা আছে তাদের ওখানে হামলা হচ্ছে। তো আমরা আমাদের এখানেও অনেক
বিপুল আকারের মানুষ জড়ো হয়েছে। তারা বেশিরভাগই এখন দেখা যাচ্ছে যে দক্ষিণ অঞ্চলের যারা হিজবুল্লাহ সংগঠনের যারা ছিল তারা আমাদের এখানে এসে আশ্রয় নিছে। তো এই ক্ষেত্রে আমরা বর্তমান প্রবাসী যারা আছি তারা খুবই আতঙ্কের ভিতরে আছে। আপনাকে দূতাবাসের সাথে যোগাযোগ করছেন? দূতাবাসের সাথে আমাদের বাংলাদেশের যে দূতাবাস রয়েছে তাদের সাথে কোনোভাবে যোগাযোগ হয়েছে? আপাতত এখনো দূতাবাসকে ওরকম ভাবে আমরা জানাইতে পারিনি, এই কারণেই যে এখন অবগত ওইভাবে করা হয় নাই। যে আমরা প্রত্যেকটা এলাকাতেই দেখতেছি সব এলাকাতেই একটা আছে নির্দিষ্ট ভাবে আমরা যে এলাকাগুলোতে শেল্টার আমরা তৈরি করছি, তো ওই এলাকাতে আমরা শেল্টার তৈরি করতে যাওয়ার সময় আমরা অনেক সময় হিমশিম খাচ্ছি। আর বর্তমানে হামরা যে এলাকাটা আছে, তো এই এলাকার ভিতরে প্রায় 4 থেকে 5 হাজার মতন বাংলাদেশি প্রবাসীরা পুরো। শাকিরুল ইসলাম, আপনার কাছে জানতে চাইবো যে কথাটি বলছিলেন যে সাইপ্রাসে তাদেরকে সরিয়ে নিলে সেখান থেকে এভাকুয়েট করা সম্ভব নৌপথে, কিন্তু আমরা এই মুহূর্তে যে রকম তথ্য পাচ্ছি বিভিন্ন গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমে, যে সেখানে মধ্যপ্রাচ্যের প্রায় আশপাশের সব দেশই অনিরাপদ, অর্থাৎ যে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে সেটাকে কেন্দ্র করে ইরান থেকে আবার ড্রোন বা ইরান থেকে যে ইসরায়েলের রাজধানীতে হামলা করা হয়েছে, এই গোটা পরিস্থিতি নিয়ে পুরো মধ্যপ্রাচ্যই উত্তপ্ত হয়ে উঠেছে এবং অন্যান্য দেশেও এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। সেখানে আমাদের পুরো মধ্যপ্রাচ্যে যে বাংলাদেশিরা রয়েছেন সবাই তো আসলে ঝুঁকির মধ্যে তারা পড়ে যাচ্ছেন। আপনি যথার্থই বলেছেন, কারণ এই যুদ্ধের ভয়াবহতা যেটা হচ্ছে, যেটা একটা বড় আকারের ভয়াবহতার দিকে চলে যাচ্ছে এবং সেখানে শুধুমাত্র লেবানন না, সাথে সিরিয়া আছে, সেটাও যুদ্ধ বিধ্বস্ত, এবং ইরান বা অন্যান্য যারা মধ্যপ্রাচ্যের দেশ আছে। এবং আমাদের যদি অভিবাসী কর্মী বলি প্রায় 16 মিলিয়ন বা 1,60,00,000 অভিবাসী কর্মী পৃথিবীর বিভিন্ন দেশে আছে, তার কিন্তু 80% অভিবাসী কর্মী আরব দেশগুলোতে আছে। এবং সেখানে লেবানন না শুধুমাত্র, আমাদের জর্ডানেও কিন্তু প্রায় সমসংখ্যক অভিবাসী কর্মী, লেবাননের সমান প্রায় অভিবাসী কর্মী জর্ডানেও আছে। এবং সেখানে জর্ডানের যেমন গৃহকর্ম সহ সেখানকার যে গার্মেন্ট ফ্যাক্টরি বা রেডিমেড গার্মেন্ট যে সেক্টর আছে, সেখানে কিন্তু বাংলাদেশি প্রচুর শ্রমিক কাজ করছে। সুতরাং পুরো অঞ্চলটাতে আমাদের অভিবাসী কর্মীরা একটা ঝুঁকির মধ্যে থাকবে। এবং আমি যে জায়গাটা বলছিলাম, যদি ইভাকুয়েশনের প্রয়োজন হয় তাহলে আসলে একমাত্র দ্বীপ রাষ্ট্র সেখানে সাইপ্রাস আছে, খুবই কম দূরত্বে। তারপরে যে জায়গাটা আছে সেখানে আপনি উত্তরে যদি যান, সেখানে হয়তো আছে, কি বলে এটাকে, গ্রিস আছে, অথবা টার্কি বলে থাকি, যে এইসব দেশ আছে। কিন্তু সেই সব দেশও আসলে কতটুকু বাস্তবসম্মত হবে, সেই সব দেশে আমাদের অভিবাসী কর্মীদের নেওয়া বা তারা রাজি হবে কিনা, এবং একই সাথে সেটা আসলে অনেক কস্টিং এর যে জায়গাটা, সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু জীবন যে বড় কিছু নাই, কিন্তু আমার যেটা মনে হয় যে এই জায়গাটাতে যে বাংলাদেশ সরকারের যারা আছেন তাদেরকে অবশ্যই এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত এবং তাদেরকে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি তাদেরকে আসলে নিয়ে রাখা উচিত। যে একাধিক স্ট্র্যাটেজি, আমি যেটা বলবো যে তাদেরকে অস্থায়ীভাবে হলেও রাখা, অথবা তাদেরকে যদি ইমার্জেন্সি ফেরত আনা হয় তাহলে ফেরত আনতে হবে, কোথায় কোন দেশের সাথে যোগাযোগের মাধ্যমে সেটা করতে হবে, অথবা সেটার জন্য যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ আছে বা বিপুল পরিমাণ রিসোর্সের প্রয়োজন আছে এখানে, কিন্তু সেখানে বা হিউম্যান রিসোর্সের প্রয়োজন আছে, সেই জায়গাটাতে এগুলো আগে থেকে একটা পরিকল্পনা করে রাখা। আমি যে জায়গাটা একটু বলতে চাই সেটা হচ্ছে যে লেবাননে যেমন অভিবাসী কর্মী বলতে আমরা শুধুমাত্র পুরুষ অভিবাসী কর্মী বুঝাই, সেটা কিন্তু না। লেবাননে প্রচুর পরিমাণে নারী কর্মী আছে এবং একই সাথে আমাদের প্রচুর পরিমাণে শিশু আছে যারা বাংলাদেশি বংশোদ্ভূত শিশু। কারণ লেবাননে যে সুযোগটা ছিল, সেখানে বাংলাদেশি কর্মীরা বিয়ে করে সংসার সহ সেখানে থাকতে পারতেন স্ত্রী, এবং সেখানে সন্তানের প্রচুর সংখ্যক শিশু আছে আমাদের। সুতরাং এই জায়গাটা কিন্তু আমাদের নজরে নিতে হবে এবং আমাদের বিশ্লেষণে রাখতে হবে যে প্রথম ধাপে যেন আমরা কিভাবে এই নারী বা শিশুদেরকে নিয়ে আসতে পারি। এবং আমার মনে হয় যে এই উদ্যোগটা এখনই নেওয়া উচিত, কারণ বাবু ভাই বা অন্যরা যারা এখনই নিয়ে আসা উচিত। জি, নারী এবং শিশু যারা রয়েছেন তাদের এখন নিয়ে আসা উচিত। শাকিরুল, আপনার কাছে আবার আসবো। আমরা বাবু সাহেবের কাছে একটু জানতে চাচ্ছি। বাবু সাহেব, আমরা আপনার কাছে আসবো। বাবু সাহেব, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের দূতাবাসের একজনকে আমরা সংযুক্ত করতে চেয়েছিলাম, এখন পর্যন্ত সেটা সম্ভব হয়নি। আপনি যেহেতু সেখানে প্রবাসী
হয়ে থাকার পরেও সাংবাদিকতাও করেন, প্রবাসী সাংবাদিক। আপনার কাছে জানতে চাইব আমাদের দূতাবাসের প্রস্তুতি কেমন, এবং দূতাবাসের পক্ষ থেকে কি সব জায়গায় অর্থাৎ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সবার সাথে কানেক্ট করা সম্ভব হয়েছে কিনা, যদি সেটা না হয় অ্যাটলিস্ট যারা কমিউনিটির নেতৃস্থানীয় আছেন তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে কিনা? এই মুহূর্তে দূতাবাসে আপনি জানেন মাত্র 5 থেকে 6 জন দূতাবাসের কর্মকর্তা, এবং তারা বর্তমানে লেবাননের মাঠে তারা নেমে কাজ করছে। বিভিন্ন প্রবাসীদের সাথে তারা খোঁজখবর নিচ্ছে, তাদেরকে আর্থিক সাহায্য দিচ্ছে, তাদের মেডিকেল সেবা দিচ্ছে, তাদের খোঁজখবর নিচ্ছে, এবং যদি কোনো বাংলাদেশি বিপদে থাকে তাকেও কিন্তু তার সাথে যোগাযোগ করে বিভিন্ন আশ্রয় প্রদান করছে। এই মুহূর্তে দূতাবাসের আসলে এই স্বল্প জনবল দিয়ে এই বৃহৎ জনগোষ্ঠী এই মুহূর্তে সেবা দেওয়া অনেকটাই সম্ভব না। তবে এই মুহূর্তে আমি মনে করি যে লেবাননের বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আশ্রয় শিবিরগুলোতে যেসব বাঙালিরা আছে বা বৈরুতের আশেপাশে যে সকল বাংলা শিবির এখনো নিরাপদ আছে, যদি পরিস্থিতির অবনতি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু লেবানন একটি মারাত্মক সমস্যায় দাঁড়াবে। তাই বাংলাদেশ দূতাবাসের উচিত বাংলাদেশ সরকারের সাথে নেগোশিয়েট করে এখনোই ভবিষ্যৎ পরিকল্পনা করা দরকার, যে পরিস্থিতি যদি অন্যদিকে ধাবিত হয় বা তীব্রতা বাড়ে তাহলে যাতে এই সকল প্রবাসীদেরকে বাংলাদেশে কিভাবে ফিরিয়ে নেওয়া হবে বা তাদেরকে কিভাবে আর্থিক, কিন্তু অনেকেই তো যে ফেরত, কিন্তু আমরা বিভিন্ন সময় শুনে থাকি যে অনেকেই তো ফেরত আসতে চান না, এই বিষয়ে শেষ পরিণতি দেখতে চান, যে অনেকে ফেরত আসতে চান না, এটা হলো তার ব্যাপার। কিন্তু আবার অনেকেই নারী এবং শিশু কিন্তু এই মুহূর্তে অনেকে ফেরত আসতে চাইছে। তবে দূতাবাসও চেষ্টা করছে যে কতজন প্রবাসী বাংলাদেশে ফেরত আসতে চায় তাদের একটি ডাটাবেস তৈরি করার কার্যক্রম করতে ইতিমধ্যে দূতাবাস চেষ্টা করছে করার জন্য। তবে এই বিষয় নিয়েও দূতাবাস কাজ করছে। তবে বেশিরভাগ প্রবাসী লেবানন থেকে যারা বাংলাদেশে করোনাকালীন সময়ে গিয়েছিল তারা কিন্তু আবার লেবাননে প্রবেশ করেছে। ইতিমধ্যে আপনি অবাক হবেন যে এই যুদ্ধের মধ্যেও বাংলাদেশের যাদের ভিসা বের হয়েছিল তারাও কিন্তু আবার লেবাননে ঢোকার জন্য প্রস্তুত হয়ে আছে, এবং তারা বিশেষ করে টাকা পয়সা খরচ করে এখন লেবাননে এই যুদ্ধের মধ্যে তারা আসার জন্য উদ্গ্রীব হয়ে আছে, এবং প্রতিদিনই জিজ্ঞেস করছে যে বিমান চলাচল কবে শুরু হবে এবং আমি সেই ব্যক্তি লেবাননে আসবো, এমন পরিস্থিতি। তবে আমি মনে করি দূতাবাসের ভবিষ্যতে একটা পরিকল্পনা করা দরকার, যদি এর পরিধি বাড়ে, ইসরায়েলের আক্রমণের পরিধি বাড়ে, সেক্ষেত্রে প্রবাসীদের সুরক্ষার দায়িত্বটা আগেভাগে পরিকল্পনা করা দরকার, কিভাবে প্রবাসীদেরকে দেশে নিয়ে যাবে, এবং বাংলাদেশ সরকারকে এ বিষয়ে যাবতীয় অবহিত করে তাদের সিদ্ধান্ত নেওয়া দরকার বলে আমি মনে করি। জি, ধন্যবাদ বাবু শাহ, ধন্যবাদ শাকিরুল ইসলাম এবং রফিকুল ইসলাম। আপনাদের আলোচনার মাধ্যমে আমাদের লেবাননের বর্তমান যে পরিস্থিতি, আমাদের প্রবাসীরা কেমন আছেন তার বাস্তব একটা চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের এই অনুষ্ঠানে। আশা করি আমাদের দর্শক যারা রয়েছেন তারা এর মধ্যে দিয়ে জানতে পেরেছেন। আমরা বিশেষ করে এই অনুষ্ঠানটার পক্ষ থেকে অবশ্যই আমাদের প্রার্থনা থাকবে আমাদের কোনো প্রবাসী যেন, লেবাননে যারা আছেন তারা যেন কোনোভাবেই হতাহত না হন, সবাই যেন নিরাপদে থাকেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।